মূল ঘটনায় যাওয়ার আগে মহান মুক্তিযুদ্ধের একটি বিষয় সম্পর্কে যদি আমি না বলে শুরু করি, তাহলে এই ঘটনার তাৎপর্যটা বুঝতে অসুবিধা হবে। মহান মুক্তিযুদ্ধের একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে অপারেশন জ্যাকপট। মহান মুক্তিযুদ্ধে 11টি সেক্টরে সমগ্র দেশকে ভাগ করা হয়। তার মধ্যে 10 নম্বর সেক্টরের অধীনে ছিল বাংলাদেশের সমগ্র নৌপথ এবং সমুদ্র বন্দরগুলো বা সমুদ্র এলাকাটা। তো এই নৌপথে রেগুলার কোনো বা 10 নম্বর সেক্টরের অধীনে রেগুলার কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। তো ওই সময়ে পাকিস্তান থেকে বড় বড় জাহাজগুলো আসছিল অস্ত্র নিয়ে। আর এই জাহাজগুলোতে যেই অস্ত্রগুলো আসছিল, এই অস্ত্রগুলো যদি পাকিস্তানি আর্মিদের হাতে চলে যায় বা তাদের সহযোগী যারা আছে তাদের হাতে চলে যায়, তাহলে আমাদের দেশে হত্যাকাণ্ডের সংখ্যা আরো বেশি বেড়ে যাবে, অনেক নিরীহ মানুষ মারা যাবে। তো ওই সময় পাকিস্তানি বাহিনীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য বিশেষ একটা অপারেশন করা হয়। এটার নাম হচ্ছে অপারেশন জ্যাকপট। এই অপারেশন জ্যাকপটের অধীনে চট্টগ্রাম সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর, চাঁদপুর নদী বন্দর, নারায়ণগঞ্জ নদী বন্দর, এই 4টা জায়গা ছিল। তো আমাদের আজকের ঘটনার সাথে চট্টগ্রাম সমুদ্র বন্দরের একটা যোগসূত্র রয়েছে। এখানে যিনি অপারেশন পরিচালনা করেছিলেন তার নাম হচ্ছে সাবমেরিনার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ চৌধুরী বীর উত্তম। মূলত এই অপারেশন শুরুর জন্য 2টি সংকেত ছিল। কলকাতার আকাশবাণী থেকে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে 2টো গান প্রচারের কথা ছিল। এই প্রথম গানটা ছিল পঙ্কজ মল্লিকের গাওয়া একটি গান, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান। এই গানটা যখন প্রচারিত হবে তখন সিগন্যালটা এটা যে আক্রমণ করতে হবে, অর্থাৎ আজ রাত্রে আক্রমণ করতে হবে বা রাত 12টার পরে আক্রমণ করতে হবে। এটা একটা ছিল। আর একটা ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটা গান, আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুর বাড়ি। তো এই সংকেতটা পাওয়ার অর্থ হচ্ছে 48 ঘন্টা পর অপারেশন, আক্রমণের জন্য সবাই ঘাঁটি ত্যাগ করে চলে যাও। আর পঙ্কজ মল্লিকের গানের অর্থ হচ্ছে আক্রমণ করতে হবে। তো এই ধরনের সিগন্যাল যখন পাওয়া হয় বা কমান্ডাররা যখন পান, তখন তারা অভিযান শুরু করেন। তো এটাই ছিল অপারেশন জ্যাকপট। আর এই যে আজকের যে ঘটনা, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি জামিলুর রহমান ভাই নামে একজনের কাছ থেকে, যিনি চট্টগ্রাম বন্দরের একজন C&F এজেন্ট, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট। মানে বন্দরে বা এয়ারপোর্টে যে মালগুলো আসে সেগুলো এই C&F এজেন্টের মাধ্যম দিয়ে খালাস করতে হয়, তারপরেই অন্যরা হাতে পান। তো এই জামিলুর রহমান ভাইয়ের দাদা, তার নাম হচ্ছে জুলফিকার রহমান, উনি মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম পোর্টে চাকরি করতেন। তো উনি যেই অংশটাতে ছিলেন সেটা হচ্ছে 13 নং জেটি, যেটা ওই জেটির ওই সাইডটাতে উনি চাকরি করতেন, ছোটখাটো একটা চাকরি করতেন আর কি। তো ওই সময় ওই রাত্রে ওনার কিন্তু দায়িত্ব ছিল। রাত তখন বেশ অনেক হয়ে গেছে, রাত 12টার পরে, রাত 1টার পরে কোনো একটা সময় হবে আর কি। হঠাৎ করে সেখানে বিস্ফোরণ হয়। তো যখন বিস্ফোরণ হয় তখন উনি দ্রুত ওখান থেকে চলে আসেন। তো ওটা ছিল কিন্তু অপারেশন জ্যাকপটের একটা অংশ। মূলত 13 নং জেটিতে নোঙ্গর করা ছিল 9,910 টন অস্ত্র এবং ওই জাহাজের নাম ছিল MV হরমুজ। মূলত ওই MV হরমুজের কাছাকাছি কোনো একটা জায়গায় উনি দায়িত্ব পালন করছিলেন। তো যখন এই বিস্ফোরণটা হয় তখন উনি দ্রুত বাড়ির দিকে চলে আসেন। বুঝতে পেরেছিলেন যে এখানে বড় ধরনের ঝামেলা হবে, আর যেহেতু এই অস্ত্রবাহী জাহাজে হামলা হয়েছে, পুরো পাকিস্তানি বাহিনী পুরো চট্টগ্রাম শহর বড় ধরনের একটা নাশকতা চালাবে। তো উনি দ্রুত বাড়ির দিকে রওনা শুরু করেন। তো উনি ওই সময় আসলে বাড়ির গাড়ি পাওয়া তো বেশ কঠিন ব্যাপার, তারপরও ওনার একটা ছোট্ট বাইক ছিল, একজনের একটা বাইক ছিল। তো ওই বাইকটা নিয়ে উনি রওনা শুরু করেন, কারণ ওনার বাড়ি সেই হালি শহর, আবার এই পোর্টে আসাটা ওনার জন্য বেশ কষ্টসাধ্য হতো। তো এই জন্য উনি ওই বাইকটা নিয়ে আসা যাওয়া করতেন। তো উনি ওই বাইক নিয়ে রওনা দেন। তো বাইক নিয়ে রওনা দেওয়ার পর পথে বেশ কয়েকটা জায়গায় এই পাকিস্তানি আর্মিরা ওনাকে আটকে ছিল। তো ওনার কাছে তো কার্ড ছিল যে উনি চট্টগ্রাম পোর্টে চাকরি করেন, তখন তাকে ছেড়ে দেয় আর কি। তো উনি বাড়িতে চলে আসেন। তো বাড়িতে চলে আসার একটা জায়গায় উনি কি করেন যে ওনার বাইকটা নিয়ে আর আগাতে পারছিলেন না। হঠাৎ করে বাইকের ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়।
উনি কোনোভাবেই এই বাইকটা আর স্টার্ট দিতেই পারছিলেন না। এখন কি করবেন? তাকে তো দ্রুত বাসায় যেতে হবে, বা যদিও বা বাড়ির কাছাকাছি মোটামুটি 1 কিলোমিটার মধ্যে উনি চলে এসেছিলেন। আর যেই জায়গাটায় চলে এসেছিলেন ওখানে আবার রাস্তাটা খুব ভাঙা, মানে ইটের রাস্তা, জায়গায় জায়গায় ভাঙা আর কি। তো ওখানে আসলে বাইক চালিয়ে গেলেও বেশ কষ্ট হয়, এখন তো ঠেলে যেতে হবে। আর এদিকে ওনার কানে কিন্তু গোলাগুলির আওয়াজ ভেসে আসছে। তখন উনি চিন্তা করলেন যে এখন দ্রুত যেতে হবে বাড়ি। এখন এই বাইক ঠেলতে ঠেলতে যদি আমি এখন বাড়ি যেতে বেশি সময় লেগে যায়, আল্লাহ না করুক এইখানে কোনো একটা দুর্ঘটনা না ঘটে। উনি তো ভয় পাচ্ছিলেন। একটা সময় সিদ্ধান্ত নেন এই বাইক ঠেলে আর যাব না, বাইকটা এখানেই রেখে যাই, রাত্রেবেলা চুরি হওয়ার সম্ভাবনা নাই, সকালবেলা ফজরের আজানের পরপরই দেখা যাবে এখানে এসে, তখন বাইকটা দেখে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো উনি ওই চিন্তা করেছেন। ওই চিন্তা করে বাইকটা ওখানেই রেখে, একটা লক ছিল, লক করে উনি বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। আর ওই সময় দেশের পরিবেশ পরিস্থিতি এরকম ভয়াবহ থাকার কারণে রাতের বেলা তো মানুষজন রাস্তা থেকে রাস্তার দিকে বেরিয়ে হতো না। তো উনি বাসার দিকে যাচ্ছেন, তো অন্ধকার ওই রাস্তাটা। উনি চিন্তা করেছিলেন যে বাইকের সামনে একটা হেডলাইট আছে, হেডলাইটের আলোতে উনি যাবেন, এই জন্য কিন্তু ওনার কাছে কোনো টর্চ লাইটও ছিল না। তো উনি এগিয়ে যাচ্ছেন। তো এগিয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই একটা বিড়ালটা উনি অন্ধকারে যতটুকু বুঝলেন যে এটা সাদা বিড়াল বা একটু মানে হলদে টাইপের কালার জায়গায় জায়গায় রয়েছে, এরকম একটা বেশ বড় সড়ো আকৃতির বিড়াল। বড় বলতে মানে আমরা স্বাভাবিক বিড়াল যেগুলো দেখি এর মধ্যে কিন্তু বেশ বড় সাইজের কিছু বিড়াল থাকে, দেশি বিড়ালই। তো ওই রকম একটা বিড়াল, ওরকম একটা বিড়াল ওনার সামনে এসে বারবার ওনার পথ আগলে দাঁড়াচ্ছে, কোনোভাবে তার সামনে যেতে দিবে না। এখন উনি বারবার বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করছেন, কারণ ওনার তো বাড়িতে যেতে হবে, দ্রুত বাসায় যাবেন, কারণ দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না। পাকিস্তানি বাহিনীদের জাহাজে আক্রমণ করেছে, অস্ত্রবাহী জাহাজে। তো তারা তো নিশ্চয়ই সারা শহরে একদম রেড অ্যালার্ট জারি করবে, যারা হামলা করেছে তারা যেন কোনোভাবে বেরিয়ে যেতে না পারে, তাই না? এরকম অবস্থা হয়তো স্বাভাবিক। তো এর মধ্যে বাড়ি যেতে গিয়ে বাইকটা গেল নষ্ট হয়ে। আবার এখন বিড়াল। তো উনি বারবার বিড়ালটিকে মানে দূরে সরে দেওয়ার চেষ্টা করছেন, ভয় দেখাচ্ছেন, কিন্তু বিড়ালটি যায় না। একটা পর্যায়ে উনি বিড়ালটিকে আসলে লাথি দেন নাই, বিড়ালটি যখন তার গা ঘেঁষা শুরু করলো, পায়ের কাছে এসে গা ঘষছে, উনি ওই বিড়ালের পেটের সাথে পা ঠেকিয়ে বিড়ালটিকে এরকম একটু দূরে ছুড়ে দিয়েছেন, মানে লাথি দেন নাই, পা দিয়ে মানে একটু শূন্য ছুড়ে দিয়েছেন আর কি। এরপরও দেখা গেল বিড়ালটা বারবার তার কাছে আসছে। এখন উনি তো বুঝতে পারছেন না, মনে হচ্ছে বিড়ালটা তাকে কোনো একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। উনি চিন্তা করলেন যে এই রাত্রে আবার কি আপদ শুরু হলো। একে তো এইরকম একটা সমস্যা শুরু হয়েছে, এরপর আবার এই ঝামেলা। তো উনি আসলে বিড়ালটিকে ওইভাবে পাত্তা দেন নাই, উনি নিজের বাড়ির দিকে তখন দ্রুত হাঁটা শুরু করেছেন। এখন উনি তো হাঁটছেন, এর মধ্যে কি হয়েছে, হঠাৎ করে মনে হলো উনি যেই রাস্তা দিয়ে হাঁটছিলেন, রাস্তার এক পাশে খচখচ শব্দ, মনে হচ্ছে কোনো একটা জিনিস এক জায়গা থেকে লম্বা করে একটা লাফ দিয়ে আরেক জায়গায় পড়লে এরকম ঝপ করে শব্দ হয়, ওই রকম। তো এরকম হচ্ছে। তো উনি হেঁটে যাচ্ছেন, মনে হচ্ছে ওই জিনিসটাও ওইভাবে লাফিয়ে লাফিয়ে ওনার পাশে পাশে যাচ্ছে। তো উনি তো বুঝতে পারছেন না যে কি ব্যাপার, কি শুরু হইলো এটা। তার সাথেই তালে তালে কিভাবে এটা হচ্ছে, এটাও স্বাভাবিক কিছু না। চিন্তা করলেন যে শেয়াল টেয়াল হতে পারে। তো উনি দ্রুত বাসার দিকে, কারণ তখন কিন্তু ইতোমধ্যে এরকম হাঁটতে হাঁটতে হয়তো বা 0.5 কিলোমিটারের কাছাকাছি উনি চলেও আসছেন, মানে 1 কিলোমিটার দূরে ছিলেন তো বাসা থেকে। ওই রাস্তাটা বেশ লম্বা আর কি। তো তখনকার সিচুয়েশন বা এখনকার বর্তমানের পরিবেশ পরিস্থিতি আর এক না, এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, তো উনি হাঁটছেন, মোটামুটি বাড়ির একদম কাছাকাছি ঠিক না, হয়তো বা বাড়ি থেকে 200 মিটার তখন দূরে আছেন আর কি। কিন্তু এর ভিতরে কিন্তু এই যে ঝপ ঝপ শব্দ কিন্তু হচ্ছেই। তো উনি আর ওইদিকে আসলে কান থাকলেও এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার সময়টা ছিল কম। তো উনি যখন মোটামুটি ওই বাড়ি থেকে 200 মিটারের মধ্যে চলে আসেন, তখন আশেপাশে কিছু বাড়িঘর ছিল। তবে সেই বাড়িঘরে সবাই ঘুমিয়েছিল, তাদের ঘরে যে আলো জ্বলছে না এটাও বোঝা যাচ্ছে। তো এর মধ্যে উনি একটা জিনিস দেখতে পান, সেটা হলো উনি দেখেন যে একটা বিড়াল যদি 2 পায়ে দাঁড়িয়ে থাকে কেমন দেখা যায়।
তো ওই রকম বিড়ালের মতো একটা অবয়ব, কিন্তু আকৃতিতে বেশ অনেক বড়, মনে হচ্ছে এরকম মানুষের মতো দাঁড়িয়ে আছে, তার লেজ আছে কিন্তু আকৃতিতে অনেক বড়, একটা মানুষের সমান আর কি, এবং ওর চোখগুলো জল জল করছে। এইটা দেখে তো উনি মারাত্মক ভয় পেয়েছেন যে এটা কি হলো, এটা কি। তখন উনি চিন্তা করছেন একটু আগে তো এটাকে লাথি দিছি মনে হয়, এটা এখন এই রূপে আমার কাছে আসছে, এখন তো আমার জীবন শেষ। পাকিস্তানি আর্মির হাতে না মরলেও এখন তো এই ভূত প্রেতের হাতে আমার এখন জীবন শেষ। তো উনি তো ভয় পাচ্ছেন, দোয়া দুরুদ পড়ছেন। হঠাৎ করে ওই বিড়ালের মতো অবয়বটা কথা বলে ওঠে যে এই তুই ভয় পাস না, ভয় পাস না, আমি তোর ক্ষতি করার জন্য আসি নাই, তুই আমার ছেলেরে বাঁচা, আমার ছেলে মারা যাবে এখনই। তো এই ধরনের একটা অবয়বের মুখে এরকম মানুষের মতো কথা বলার শব্দ শুনে উনি তো আরো ভয় পেয়েছেন যে এটা কি, উনি ঠিক দেখছেন তো। আর কণ্ঠটা বেশ নাকি নাকি ছিল, আর অনেক সময় গলা যদি কারো এমন হয় যে গলার মধ্যে কেউ পানি নিয়ে কথা বলতেছে কিরকম শোনা যায়, অনেকটা ওই রকম আর কি। তারপর আবার নাকি নাকি কণ্ঠ, সব যে বুঝতে পারছেন বিষয়টা এরকম না। এখন উনি চিন্তা করছেন যে কি ব্যাপার, এই জিনিসটা এরকম করছে, তার ছেলে মারা যাবে, আমি কিভাবে হেল্প করবো, আমি কি পীর ফকির নাকি, ও পীর ফকিরের কাছে যাবো, ওরকম চিন্তা করছে। সাহস করে উনি একটু কথা বলেন। উনি তো ভয় পাচ্ছেন না, শরীর একদম ঘেমে অস্থির, এমনিতেই তো আগস্ট মাস গরমের সময়। তো এই দৃশ্য দেখে তো ওনার মানে ভয়ে ঘেমে তো শরীর একদম ভিজে গেছে। উনি সাহস করে বলেন যে আমি তোমার ছেলেরা কিভাবে বাঁচাবো, আমি তো একজন সাধারণ মানুষ, নামাজ কালাম মতো পড়ি না, ঠিকঠাক মতো সময় পাই না, এই জন্য পড়ি না, যদিও পড়া উচিত, কিন্তু আমি তো তোমার ছেলেরা কিভাবে বাঁচাবো বলো আমারে। তখন ওই অবয়বটা বলে আমি সব বলবো, সময় খুব কম, তুমি আমার সাথে আসো। তখন উনি বলছে আমি তোমার সাথে যাব না, তুমি যদি নিয়ে আমারে মেরে ফেলো। তখন ও বলে যে আমি কথা দিচ্ছি আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি বিপদে না পড়লে তোমার সামনে আসতাম না, আমি খুবই বিপদে পড়ছি, যদি অন্য কারো কাছে যাওয়ার সুযোগ থাকতো আমি সেটাই যাইতাম, কিন্তু এই মুহূর্তে আমি কোনো লোক আশেপাশে পাচ্ছি না, আমার কাছে মনে হয়েছে তোমারে বলা যায়, এই জন্যই মূলত আমি প্রথমে বিড়াল বেশে আসছিলাম, তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, তুমি বুঝতে পারো নাই, আমরা দূরে সরাই দিছো, আমার শরীরে আঘাতও করছো, আমি ব্যথা না পেলেও আমি কিছু মনে করি না, কারণ আমার প্রয়োজন এখন, তুমি আমার ছেলেটাকে বাঁচাও। তখন বলছে যে ঠিক আছে কিভাবে বাঁচাবো, বলে আমার সাথে আসো। এখন এই যে জুলফিকার রহমান দাদা উনি তো ভয় পাচ্ছেন যে আল্লাহ রে, না জানি কোন একটা বিপদে আমি পড়ি, এইরকম ভূত প্রেতের কথা আমি তার সাথে যাচ্ছি, এখন কোন দিকে যাবে, আমাকে নিয়ে মেরে ফেলবে। তারপরেও উনি দোয়া দুরুদ পড়ছেন, দোয়া দুরুদ পরে বারবার শরীরে ফু দিচ্ছেন, আয়াতুল কুরসি করে শরীরে ফু দিচ্ছেন। তো ওই জিনিসটা মানুষের মতোই, মানে ওভাবে হাঁটছে না, মানে লাফাচ্ছে, ক্যাঙ্গারু যেভাবে লাফায় না ওইভাবে মনে হচ্ছে একটু লাফিয়ে লাফিয়ে আগাচ্ছে। তো যেদিকে যাচ্ছে উনিও তার পিছু পিছু যাচ্ছেন। তো দেখলেন যে উনি ওই রাস্তা থেকে বেশ সাইডে একটা মাঠের কাছে চলে আসেন, মাঠটা অবশ্য তার পরিচিত, অপরিচিত না। তো একটা জায়গায় এসে ওই অভাবটা থেমে যায়, থেমে যাওয়ার পরে বলে যে এই এদিকে আসো, এদিকে আসো। তো ওই জায়গাটাতে গেছেন, বলে যে এই যে জায়গাটা, এই জায়গায় আমার ছেলে এই মাটির নিচে পোতা আছে। পোতা আছে মানে, বলে হ্যাঁ পোতা আছে, তুমি তাড়াতাড়ি খোলো, আমি তোমার পরে বলবো, দেরি হলে আমার ছেলে মারা যাবে। তখন উনি দেখেন যে ওই জায়গাটাতে মাটিটা আসলে একটু আলগা মাটি, মানে কোনো জিনিস যদি গর্ত করে গর্তের মধ্যে কোনো কিছু জিনিস রেখে আবার মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়, ওই জায়গাটা আলগা মাটি থাকে না, ওই রকম মনে হচ্ছে যে এইটা মানে বেশিক্ষণ হয় নাই আসলে। তো উনি ওই জায়গাটা খোঁড়া শুরু করেন, খুঁড়তে খুঁড়তে মোটামুটি আধ হাত খুঁড়েও ফেলেন খুব সহজে হাত দিয়েই। তো আধ হাত খোঁড়ার পরে হঠাৎ করে ওনার হাত ঠেকে একটা শক্ত কোনো কিছুতে। তো উনি একটা বোতল বুঝতে পারেন, ওই বোতলটা একটা কাচের বোতল। তো বোতলটা উনি টেনে তোলেন, টেনে তোলার পর উনি খুব অবাক হন। ওনার কাছে মনে হলো ওই বোতলের মধ্যে কোনো একটা জোনাকি পোকা, কিন্তু জোনাকি পোকা তো জলে নেভে ওই জিনিসটা জ্বলেই আছে। আর ওই বোতলটা কাচের বোতল, এবং ওইটার যে মুখ, ওই মুখটা লাগানো হয়েছে একটা লাল টাইপের কোন একটা কাপড় এবং কিছু সুতা দিয়ে বেঁধে রাখা, তারপরে ওটাকে মাটিতে পুঁতে রাখা আর কি। তখন ওই বিড়াল রূপী ওই অবয়বটা বলছে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো, আমার ছেলেকে বাঁচা, আমার ছেলে মারা যাবে। তো উনি আর 7-5 না ভেবে দ্রুত ওই সুতাগুলো খুলতে থাকে, খুলতে খুলতে ওই মুখটাও খুলে ফেলে। মুখটা খোলার সাথে সাথে ওই যেই আলোটা, ওই আলোটা
আস্তে করে বের হয়ে আসে, বের হয়ে চারদিকে একটু ছোটাছুটি করতে থাকে। ছোটাছুটি করছে, এমন সময় ওই যে বিড়াল রূপী অবয়বটা বলছে যে বাবা আমি 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 আমার কাছে আয়। তখন ওই অবয়বটা সাঁ করে ওই বিড়াল রূপী অবয়বের কাছে চলে আসে। এরপর ওই বিড়াল রূপী অবয়বটা তখন ওই আলোটাকে যখন ধরেছে, ওই আলোটা এই জুলফিকার রহমান দাদার সামনেই একটা ঠিক মানুষের মতো না, আসলে মানুষ বিড়াল মিক্স করলে আসলে যেরকম একটা অবয়ব হয় ওই রকম একটা অবয়ব এরকম হয়ে যায়, এবং খুব ঘন ঘন শ্বাস নিতে থাকে, মানে কারো শ্বাসকষ্ট হলে যেমন শ্বাস নেওয়ার চেষ্টা করে, তো ওই রকম করতে থাকে। তো কিছু সময়ের মধ্যেই আস্তে আস্তে একটু স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক যখন হয়ে যায় তখন ওই বিড়াল রূপী অবয়বটা বলে যে তুমি আজকে আমার বিশাল একটা উপকার করছো, আমার সময় ছিল না আমার সম্প্রদায়ের কাছে গিয়ে আমি এই বিষয়ে সাহায্য চাইব, আর এখন চারদিকে লোকজনও নাই, আমি কিভাবে কারোর কাছে সাহায্য চাইবো, যার কাছে সাহায্য চাইতে যাবো সে আমাকে বন্দি করে তার কাজ করাতে পারে। এই জন্য আমি এমন একটা মানুষ খুঁজছিলাম যার এই ধরনের কোনো মনোভাব থাকবে না, আর আমার হাতে সময়ও কম, এর মধ্যে তোমাকে পেয়ে গেছি। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার এই ছেলেটা হলো অসুস্থ জন্মগতভাবেই। তো ও এই আজকে সন্ধ্যার সময় এক জায়গা দিয়ে যাচ্ছিল, তো যাওয়ার সময় কোনো একটা বাচ্চা মেয়ের সাথে তার শরীরের ঘষা লাগেছে, মানে ঘষা লেগে মানে সে একটু বাতাস হয়ে যাচ্ছে তো শরীরের ঘষা লেগেছে আর কি। তো এরপরেই ওই মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। তো সন্ধ্যার পরেই ওই মেয়ের পরিবার একটা ওঝাকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পর ওই ওঝা বুঝতে পারছে যে এটা জিনের প্রভাবে এই মেয়ের এই সমস্যা। তো ওঝা ঝাড়ফুঁক করলেই ভালো হয়ে যেত, আমার ছেলে ওর উপর তো প্রভাব বিস্তার করে নাই। ওই ওঝা কি করছে, তার অনুগত জিনদেরকে দিয়ে আমার এই বাচ্চা ছেলেটাকে ধরে নিয়ে আসছে। ও ভালো করে কথাই বলতে পারে না, ওকে ধরে নিয়ে আসছে, এমনিতেই অসুস্থ। এরপর কোনো ধরনের কোনো কথা ছাড়াই এই বাচ্চাটাকে বন্দি করছে। বন্দি করে এই কবিরাজ নিজে এসে এই জায়গা মাটিতে পুঁতে রেখে গেছে। আর কিছু সময় পরে আসলেই হয়তো আমার ছেলেটাকে বাঁচানো যেত না। এই জন্য তোমাকে আমি নিয়ে আসছি, তোমার ওসিলায় আল্লাহ আমার ছেলেটাকে বাঁচাই দিছে। যদিও বা আমরা ভালো জিন না, কিন্তু আমরা মানুষের পারতপক্ষে ক্ষতি করি না। এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি সাহস করে আসছো। আর আমার আর উপায়ই ছিল না, শেষ পর্যন্ত আমি আমার নিজের রূপে তোমার সামনে চলে আসছি। তো এই সমস্ত কথা জুলফিকার দাদা শুনছিলেন, শোনার পরে বললেন যে আচ্ছা ঠিক আছে, তো এখন আমার আর কিছু করণীয় আছে বলো, নাহলে আমি একটু বাসায় যাব, আমি খুব ভয় পাচ্ছি তোমাদেরকে দেখে, আর এমনিতেও দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না। তখন ওই জিনটা বলে যে না, আমার আর কোনো কিছু নাই, তোমার কাছে চাওয়া নাই, তুমি বাড়িতে যেতে পারো। আর যদি কখনো তোমার মনে হয় যে আমাকে তোমার প্রয়োজন কোনো দরকারে আমাকে ডাকতে পারো। তখন ওই জুলফিকার দাদা বলে যে না, আমি উপকার করে কোনো প্রতিদান নিতে চাই না, তোমাকে আমি যতটুকু উপকার করছি এটা আল্লাহ তাআলাই তোমার কাছে আমাকে পাঠাইছে, বা আমার কাছে তোমাকে পাঠাইছে, যে তোমার সন্তানের জীবন আমি বাঁচাইছি। এর জন্য আমাকে তোমার কিছু দিতেও হবে না, আমিও এর কোনো বিনিময় নিতে চাই না। তুমি উপকার করলে আমি আল্লাহর কাছে কি চাইবো, পরকালে আল্লাহ কি দিবে? সুতরাং আমি চাই তোমার সাথে এটাই আমার শেষ দেখা হোক, যদি কখনো দেখা হয়ও এটা নিয়ে কোনো কথা হবে না। পরে ওই যে অবয়বটা বলে আসলে তুমি খুব ভালো মানুষ, আজকে তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। পরে ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। তো জুলফিকার রহমান দাদা উনি দ্রুত আবার বাড়িতে ফেরত আসেন। ফেরত আসার পর ওই রাত্রে আর কিছু বলেন না, এমনিতেই তো বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। একে তো তার কর্মস্থলে এই ধরনের একটা ঘটনা ঘটলো, বিস্ফোরণ হলো, তারপর আবার এই যে প্রতিমধ্যে এই ঘটনা, উনি পরবর্তীতে এই ঘটনাটা পরিবারের সবার সাথে শেয়ার করেছিলেন। আর এটা নিয়ে উনি কোনো ইমাম সাহেব বা কোনো ওঝার কাছে ঝাড়ফুঁক করানোর জন্য যান নাই। তো পরবর্তীতে জেনেছিলেন যে ওই এলাকায় একটা জায়গায় একটা বাচ্চা মেয়ে সন্ধ্যার সময় একটা জায়গা দিয়ে যাওয়ার সময় একটু পজেসড হয়েছিল, অসুস্থ হয়েছিল। পরবর্তীতে তাকে ঝাড়ফুঁক করার জন্য একটা ওঝা নিয়ে আসা হয়, বলে যে ওঝা সেই জিনকে হাজির করে জিনকে বন্দি করে নিয়ে গেছে। এতটুকু তথ্য উনি পেয়েছেন। তবে এরপরে উনি আসলে এটা নিয়ে পরিবারের সদস্যরা ছাড়া এটা নিয়ে আসলে ওইভাবে আর আলোচনা করেন নাই। এবং জুলফিকার রহমান দাদার জীবদ্দশাতে ওই যে ওই জিনটার সাথে আর কখনো তার দেখাও হয় নাই, ওই জিনটা কখনো আসেও নাই।
আর উনিও চাইতেন যে ওই জিনটা কখনো তার সামনে না আসুক, কারণ আসলেই তো উপকারের একটা প্রতিদান হয়ে যায়, বা তাকে ডাকলেই তো একটা উপকার প্রতিদান হয়ে যায়। এই জন্যই উনি কখনোই উপকার প্রতিদান হিসাবে জিনের কাছ থেকে কোনো কিছুই নেওয়ার চেষ্টা করেন নাই। জিনটার কাছে চাইলে হয়তো বা সে দেওয়ার চেষ্টা করতে তার সাধ্য অনুযায়ী, কিন্তু না, উনি এটা করেন নাই। এখানে উনি যথেষ্ট উদারতা দেখিয়েছেন। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এই ঘটনাটা এমন একদিন ঘটে, একদম তারিখ সহ আসলে মনে আছে, কারণ ওটা ছিল 15ই আগস্ট, আর রাত 12টার পরে 16ই আগস্ট হয়ে যায়। সেই হিসাবে এটাকে 16ই আগস্ট বলা চলে আর কি, কারণ উনি যখন এই ঘটনাটা ফেস করেন তখন রাত 3টার বেশি হয়তো বা বেজে গেছে, এরকম একটা আনুমানিক সময় আর কি। সেই হিসাবে কিন্তু 16ই আগস্টের মধ্যে পড়ে। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জামিলুর রহমান ভাইকে। আসলে ওনার যেই সিএনএফ যেই এজেন্টের যে নামটা, এই নামটা আসলে উনি বলতে চান না এই সঙ্গত কারণে, শুধু ওনার নামটা উনি বলার অনুমতি দিয়েছেন। আর উনি বর্তমানে কোথায় থাকেন, বর্তমানে চট্টগ্রামেই থাকেন, কিন্তু চট্টগ্রামে কোথায় থাকেন এটাও আসলে উনি বলতে নিষেধ করেছেন, যার ফলশ্রুতিতে এটা বললাম না আর কি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে, প্লাস ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। চলুন আমরা চলে যাব আমাদের এবারের বিজয় দিবস স্পেশাল এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আর এই ঘটনাটি থাকছে আপনাদের সকলের প্রিয় মোহাম্মদ তাহমিদের ঘটনা, যার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। চলুন শুনে আসি সেই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছে তাহমিদ ভাইয়ের বাবার সাথে। উনি নিজেই এর প্রত্যক্ষদর্শী, নিজেই এই ঘটনাটি ফেস করেছিলেন। সময়টা 1972 সালের মার্চ এপ্রিল এমন একটা সময় হবে আর কি, মুক্তিযুদ্ধের ইমিডিয়েট পরে। তবে যেই ঘটনার প্রেক্ষাপটে উনি এই ভয়ের ঘটনার মুখোমুখি হয়েছিলেন তার সাথে মুক্তিযুদ্ধের একটা সম্পর্ক রয়েছে। উনি মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধের সময় ওনার বয়স খুব একটা বেশি ছিল না, অল্প ছিল, তবুও উনি যতটুকু সম্ভব মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা করতেন। আর ওই সময়ে রাজাকার বাহিনী যারা ছিল আর কি, তো তারা কি করতো, কোন বাড়িতে মুক্তি আছে সেই তথ্যগুলো পাকিস্তানি ক্যাম্পগুলোতে দিয়ে আসতো, এবং রাজাকাররা বাড়িগুলো চিনিয়ে দিত। তো সেই অনুযায়ী কিন্তু পাকিস্তানি বাহিনী বিভিন্ন বাড়িতে গিয়ে হামলা চালাতো। মুক্তিযুদ্ধের পর দেখা গেল যে এই যে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন, যারা মানুষের বাড়িতে গিয়ে আর্মিদের কে নিয়ে গেছেন মানুষের বাড়িগুলোতে, এবং মানুষের বাড়িগুলোতে নিয়ে গিয়ে সেই বাড়িতে খুন, ধর্ষণ, লুটপাট এগুলো করতে সহযোগিতা করেছেন। তো মুক্তিযুদ্ধের পর স্বাভাবিকভাবেই তো এই ধরনের খারাপ লোকদেরকে মানুষ খুঁজে বের করবে, এটাই স্বাভাবিক। তো এমনটাই হচ্ছিল। মুক্তিযোদ্ধারা তারা নিজেদের এলাকায় ফেরত এসে যখন এই রাজাকারদের খুঁজছিলেন, তখন কিন্তু অনেকেই এই তথ্য সন্ত্রাস করেছিল। তথ্য সন্ত্রাস হচ্ছে যে কারোর সাথে একটু শত্রুতা আছে, সে বলেছে যে ও তো রাজাকার ছিল। এখন মুক্তিযোদ্ধারা তো একটা দীর্ঘ সময় ওনার এলাকা থেকে বাইরে ছিলেন, মুক্তিযুদ্ধ করার জন্য বাইরে বেরিয়েছিলেন। আসলে ওই সময় কারা কোন গ্রুপে ছিল ওইভাবে তো সঠিক তথ্য ওনাদের জন্য ওই মুহূর্তে পাওয়াটা একটু মুশকিল ছিল। আর ওই সময়ে এই সুযোগটা নিয়েছিল অনেকেই, কিছু দুষ্টু লোকেরা। তারা যারা অরিজিনালি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, রাজাকার ছিল, এগুলো তো ছিলই, এগুলো ছিল চিহ্নিত। আর কিছু ছিল যে মানুষকে ভুল তথ্য দিয়ে তাদেরকে বিপদে ফেলা, মানে ভুল তথ্য দিল যে এ তো এরকম রাজাকার ছিল, এ তো ডাকাত ছিল, একে ধরো। তখন স্বাভাবিকভাবেই দেশের আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে, এই জন্য তো যারা দেশমাতৃকার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তো সেই দেশে আবারও অস্থির অবস্থা হবে, যারা আমাদের জনগণকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছেন, তারা যদি আবার কোনো একটা অশান্তি সৃষ্টি করে, এই জন্য কিন্তু তাদেরকে খুঁজে বের করাটাও কিন্তু মুক্তিযোদ্ধাদের একটা বড় দায়িত্ব ছিল। তো এইটা করতে গিয়ে কিন্তু দেখা গেছে যে ভুল তথ্যের কারণে বেশ কিছু মানুষ বিপদে পড়ে গিয়েছিল। তো এরকম একটা ঘটনা ঘটেছিল এই তাহমিদ ভাইয়ের বাবার সাথে। কিছু লোক ভুল তথ্য দেয় যে তাহমিদ ভাইয়ের বাবা
উনি মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন। তো এই ধরনের তথ্য পেলে স্বাভাবিকভাবেই তো তখন চলে আসবে লোকজন। তবে ওই সময়ে মুক্তিযোদ্ধারা আসেন নাই, ওই সময় বিশেষ একটা বাহিনী তৈরি করা হয়েছিল মুক্তিযুদ্ধের পরে 1972 সালের দিকে, যারা দেশের সামগ্রিক পরিবেশ পরিস্থিতি যেন ঠিক থাকে এই লক্ষ্যেই আসলে তৈরি করা হয়েছিল। তো তাদের কাছে খবর দিলে বলে তারা তো আসছেন। এখন তারা আসছে তো রাতের বেলা, ওই সময় রাতের বেলাতেই আসতো আর কি। তো রাতের বেলাতে আসার কারণ হলো রাতের বেলা মানুষজন যে যার বাড়িতে ঘুমাতো, ওই সময় এসে তাদেরকে বাড়িতে পাওয়া যেত। তো ওই গ্রুপটা যখন আসছে প্রতিমধ্যে একজন লোকের সাথে দেখা, ওই লোকটা আবার রাস্তার উপরে বসে হুক্কা টানতেছিল। তো ওই লোকটাকে বলে যায়, তুমি কি অমুক লোকের বাড়ি চেনো? তখন লোক তো বলে যে হ্যাঁ চিনি তো, কেন তাকে কি দরকার? বলে তার সাথে দরকার আছে, তোমাকে বলা যাবে না, চলো তার বাড়ি চেয়ে নাই দিবা। উনি তো বুঝতে পারছেন যে কোনো একটা সমস্যা তো অবশ্যই। আর যার কথা বলা হয়েছে তাহমিদ ভাইয়ের বাবা, ওনার বয়স তো বেশি না, উনি কি এমন অপরাধ করছে যে এই একটা অস্ত্রধারী গ্রুপ চলে আসছে? তো উনি তো চিন্তিত হয়ে পড়েন এবং এটাও ভাবেন যে কেউ হয়তো ভুল তথ্য দিয়ে তাদেরকে পাঠিয়েছে। তো এখন এদেরকেও দোষ দেওয়া যায় না, তাদের কাছে তথ্য গেছে সেই অনুযায়ী তারা আসছে। এখন আবার তাদেরকে যে ভুল তথ্য দিয়ে অন্য বাড়ি দেখিয়ে দেবেন সেটাও তো হয় না, পরে তো এই লোকটাকে খুঁজে বের করবে, তখন এর জীবন সংশয় হবে। তো ওই লোকটা কি করছেন, উনি একটু আগে আগে হাঁটা শুরু করছেন, মানে একটু তাড়াতাড়ি হাঁটছেন যে আপনারা আসেন আসেন, এদিক দিয়ে আসেন এদিক দিয়ে আসেন। মানে ওনারা অরিজিনাল বাড়ির দিকেই যাচ্ছিলেন যারা আসছিলেন, আর ওই লোকটাও নিয়ে যাচ্ছিল। তো ওই লোকটা নিতে নিতে একটু এগিয়ে গিয়ে মানে দূর থেকেই তাহমিদ ভাই দাদাকে ডাকছিল যে চাচা ও চাচা, এরকম করে ডাকছিল আর কি। মানে মানে বাড়িতে গিয়ে যদি ডাকাডাকি শুরু করে তখন উঠতে যদি সময় লাগে ততক্ষণে তো এই গ্রুপটা তখন বাড়ির উঠানে চলে আসবে। এই জন্য উনি দূর থেকে ডাকছেন, চাচা ও চাচা ওঠেন ওঠেন ওঠেন, মেহমান আসছে ওঠেন, এরকম বলছে আর কি। তো এদিকে তাহমিদ ভাইয়ের দাদা এই শব্দে কিন্তু ঘুম থেকে জেগে গেছেন, উনি বের হয়ে আসছেন, মানে উঠোনে আসছেন আর কি। তো উঠোনে আসার পর ওই লোকটা একটু দ্রুত হেঁটে তাড়াতাড়ি উঠানে চলে এসে বলে যে চাচা তাড়াতাড়ি আপনার ছেলেরে বাসার থেকে বেরোয় যেতে বলেন, ওকে ধরে নেওয়ার জন্য লোক আসছে। বলে যে কি ধরবে কেমনে কি এগুলো বলতে, বলে এত কথা বলার সময় নাই, দ্রুত ওরে ঘর থেকে বাইরে বের করেন। তো তাহমিদ ভাইয়ের দাদা কি করছে, যে উনি তাহমিদ ভাইয়ের বাবা যে রুমে ঘুমিয়েছিল দ্রুত ওখানে গিয়ে, সে তো গভীর ঘুমে বিবল, এক হেঁচকা টানে বাইরে বাইর করে নিয়ে আসছে। বলছে তুই তাড়াতাড়ি বাড়ির পিছনে যে খাল আছে, খাল পার হয়ে ওই পাশে চলে যাবি, ওই পাশে আর একটা বাড়ি আছে, ওই বাড়িতে যাবি, আর আমার কথা বলবি যে আমি পাঠাইছি। এখন তাহমিদ ভাইয়ের বাবা তো গভীর ঘুমে বিভোর ছিলেন, এরকম হেঁচকা টানে তাকে বাইরে বের করে নিয়ে এসে বলছে খাল পার হয়ে বাইরে চলে যাবে। উনি মানে কিছু বুঝতে পারতেছেন না। তো উনি তো হ্যাঁ ও বলছে কি হয়েছে কি হয়েছে বলে বলার সময় তাড়াতাড়ি ভাগ। তো উনিও বাড়ির পেছন দিয়ে খালের দিকে গেছেন, তখন ওই গ্রুপটা এসে ঢুকছে। আর ওই সময় তাহমিদ ভাইয়ের দাদি, উনিও একটা ল্যাম্পও বলা হয় আর কি, কুপি, উনিও নিয়ে বের হয়ে আসছেন। বলে কি হয়েছে বাবা, তোমরা কারা এখানে আসছো? তখন ওনারা বলতেছেন যে আমাদের কাছে তথ্য আছে যে আপনার ছেলে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত আছে। তখন ওনারা বলতেছেন না তো মনে হয় আপনাদের কাছে কেউ ভুল তথ্য দিছে। তো ওনাদের সাথে বেশ আলাপ আলোচনা চলতেছে এদিক দিয়ে, আর ওনাদেরকে একটু ব্যস্ত রাখতেছেন যাতে করে তাহমিদ ভাইয়ের বাবা দ্রুত ওই খাল পার হয়ে পাশে চলে যেতে পারে। তো ওই পাশে একবার চলে গেলে তাকে ওই সময় আসলে ধরার উপায় ছিল না। এদিকে কি হয়েছে, তাহমিদ ভাইয়ের বাবা উনি তো খাল সাঁতরে পার হয়েও গেছে, খালটা যে বড় ছিল বিষয়টা এরকম না, সাঁতরে পার হয়ে গেছেন। একে তো গভীর ঘুমেছিলেন, তারপর আবার এরকম আচমকা সাঁতার কাটা শুরু করছেন। ওই পাশে গিয়ে তো উনি খুব ক্লান্ত হয়ে পড়ছেন। ক্লান্ত হয়ে ওখানে একটা তাল গাছ ছিল, ওই তাল গাছের ওখানে উনি ঘুমিয়ে পড়েছেন। আর ওইদিকে এই যে যারা আসছিল তাহমিদ ভাইয়ের দাদা বাড়িতে, তো ওনারা বেশ কিছু কথা বলে ওখান থেকে আবার বিদায় নিচ্ছে আর কি। বুঝতে পারেন যে সে বাড়িতেও নাই, আর এই ছেলেটা আসলে অপরাধী না। তো ওনারা ওদিকে আবার যেদিক দিয়ে আসছেন ওদিকে চলে যাচ্ছেন। এদিকে তাহমিদ ভাইয়ের বাবা উনি কি করছেন, এই তাল গাছের গোড়ায় তাল গাছের সাথে হেলান দিয়ে গিয়েছেন ঘুমিয়ে। আর ওই তাল গাছ থেকে কিছুটা দূরেই, মানে খুব যে দূর বিষয়টা এরকম না, একটা ছোট্ট ছন দিয়ে তৈরি ঘর ছিল। যারা কৃষিকাজ করতেন, কৃষক, ওনারা যখন বাড়ি থেকে খাবার নিয়ে আসতেন ওই খাবারগুলো ঘরের মধ্যে রাখতেন অধিকাংশ সময়, কারণ আইলের উপর খাবার রাখলে প্রচন্ড রোদে এই তরকারি ভাত এগুলো আবার নষ্ট হয়ে যায়। এই জন্য ওনারা নিজেরা এরকম একটা ঘর তৈরি করেছিলেন আর কি। ঘরে ওইভাবে কোনো মানুষ থাকতো না। তো সপ্তাহখানেক আগেই জয়তন নামে একটা মেয়ে নাকি ওই ঘরের যে বাঁশের যে উপরে একটা চালা থাকে ওইরকম আর কি, যে সোনের ঘর হলে তো মাঝখানে একটা বাঁশের একটা আড়া থাকে আর কি। তো
তো ওইটার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। কি কারণে আত্মহত্যা করেছিল এটা অবশ্য তাহমিদ ভাইয়ের দাদি তাহমিদ ভাইকে ওইভাবে বলতে পারেন নাই, হয়তোবা তার পারিবারিক কোনো কলহ হয়েছিল। জয়তনের বয়স ছিল 16-17 বছর এরকম আর কি। তো এই জয়তন ওইখানে আত্মহত্যা করার পর ওই ঘরটা অনেকেই বলছে যে এটা আগুন দিয়ে পুড়ায় দাও, এটাতে আসলে কোনো মানুষজন থাকে না, আমরাই তৈরি করছি, কিন্তু তারপরও কেউ আসলে ওইটা পুরায় নাই বা ওরকমই ছিল আর কি। তো তাহমিদ ভাইয়ের বাবা তো ওই যে তালগাছের গোড়ায় হেলান দিয়ে শুয়ে ঘুমিয়ে গেছেন আর কি। কতক্ষণ ঘুমিয়েছেন উনি আসলে বলতে পারেন না। হঠাৎ করে ওনার কাঁধের উপরে খুব ঠান্ডা কোনো কিছু মনে হলো হাত রাখলো, মানে মানুষের 5 আঙ্গুল যদি খুব ঠান্ডা হয় কাঁধের উপর হাত রাখলে যে ধরনের অনুভূতি হয় না, ওই রকম আর কি। তো যখন এই অনুভূতি হয়েছে উনি আসলে ঘুম থেকে উঠে গেছেন। ঘুম তো খুব গভীর ছিল, বিশেষ করে হালকা ঘুমিয়েছিলেন আর কি। তুমি পেছন দিকে তাকিয়েছেন, ওই সময় চাঁদের আলো ছিল বেশ ভালোই। তুমি পেছন দিকে তাকিয়ে দেখেন, যারে এটা কি, এটা তো জয়তন, যে সপ্তাহখানেক আগে মরে গেছে। আর জয়তন তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছিল। জীবিত অবস্থাতেই জয়তনের দাঁতগুলো ছিল আবার বেশ বড় বড় এবং উঁচু। অনেকে আছে না এরকম উঁচু দাঁতের অধিকারী, কথা বললে বা হাসলে দাঁতগুলো বেরিয়ে যায়। তো এই জয়তনের দাঁতগুলো এরকমই ছিল। আর জয়তন এরকম বিশ্রীভাবে খিলখিল করে হাসছে এবং তার চোখ দুটো মনে হচ্ছে জ্বলছে। এইটা দেখার সাথে সাথে উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন। ও মাগো বলে দিয়েছেন প্রচন্ড জোরে একটা চিৎকার। এই চিৎকার দিয়ে উনি দিয়েছেন দৌড়, এবং দৌড় দিয়েছেন ওই যে মাঠের মধ্যে একটা বাড়ি আছে, যে বাড়ির কথা ওনার বাবা বলেছিলেন আর কি, ওই বাড়ির দিকে। আর এইদিকে ওনার চিৎকার তো এই তাহমিদ ভাইয়ের দাদি শুনেছেন। শোনার পরে উনি চিন্তা করেছেন মনে হয় অন্য কেউ তার ছেলেকে ধরেছে, ধরে মেরে ফেলছে, এই জন্য এই শব্দটা হয়েছে। উনি তো আবার চিৎকার দিয়েছেন, না রে আমার ছেলে শেষ। উনি আবার এই দিক থেকে দিয়েছেন আর এক চিৎকার। তো ওইদিকে উনি তো মানে তাহমিদ ভাইয়ের বাবা উনি তো দৌড়ে সেই বাড়ির কাছে চলে গেছেন, চিৎকার করতে করতে গেছেন। চিৎকার করতে করতে যাওয়ার কারণে ওই বাড়ির লোকজনও কিন্তু আবার ঘুম থেকে জেগে গেছে। তো উনি তো এসে উঠানে হুমড়ে খেয়ে পড়েছেন, আর ওই বাড়ির লোকজনও চিনতে পেরেছে তাকে। তখন বাবা কি হয়েছে বলে, আমার আব্বা আপনার কাছে আপনাদের বাসায় এখানে আসতে বলছিল, প্রতিমধ্যে আমি ভয় পাইছি। তখন ওনার দ্রুত তাকে ঘরে নিয়ে যান। স্বাভাবিক যেই ট্রিটমেন্টগুলো গ্রামে যেটা হয় আর কি, সেটা তাকে করা হয়। উনি একটু স্বাভাবিক হলে উনি বলেন যে কি হয়েছিল। তো পরের দিন উনি ওনার বাড়িতে ফেরত যান আর কি। তো এটি ছিল ঘটনা। মূলত ওই রাতের বেলা এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তাহমিদ ভাইয়ের বাবার সাথে, যেটা স্মৃতি এখনো ওনার মনে দাগ কেটে আছে। ওই রাত্রে এমন একটা ভয়ঙ্কর ঘটনা যে কাঁধে হাত রেখেছে, ঠান্ডা হাত, পিছন দিকে তাকিয়ে দেখে সেই জয়তন বিশ্রীভাবে হাসছে। এই যে ঘরগুলো, যেই ঘরগুলোতে আসলে কেউ আত্মহত্যা করে, আমরা বিভিন্ন সময় বলেছি সাধারণত যেটা হয় সেটা হলো যে ওইখানে দুষ্টু জিনেরা আবাস সৃষ্টি করে, মানুষকে ভয় দেখায়। আর এই সমস্ত অপমৃত্যু যেই জায়গাগুলোতে হয় ওইখানে ওরা জাদুবিদ্যার প্র্যাকটিস করে। ওরা চায় না মানুষজন ওই জায়গাতে আসুক, এই জন্য একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করাই তাদের কাজ। তো বিভিন্ন সময় আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় অপমৃত্যু হয়েছে, সেই জায়গাতে মানুষজন গিয়ে ভয় পায়। আসলে কি তাদের আত্মা ওখানে ঘুরে বেড়ায়? না, তাদের আত্মা বারজাখের জীবনে চলে গেছে। ওখানে দুষ্টু জিনেরা এসে আস্তানা গেড়েছে। ওখানে কোরআন তেলাওয়াত হলে, রুকিয়া করলে এই জিনিসগুলো কিন্তু ওইভাবে আর টিকতে পারে না। অধিকাংশ ক্ষেত্রে, সবসময় যা হয় বিষয় এরকম না, অনেক সময় এমন ভাবে তারা আস্তানা গেড়ে বসে সেখান থেকে তাদেরকে উচ্ছেদই করা যায় না। তো যাই হোক, এটি ছিল ঘটনা। ধন্যবাদ তাহমিদ ভাইকে দুর্দান্ত একটি রোমহর্ষক ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের বিজয় দিবস স্পেশাল এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি জিশান শুভ ভাই উনি ওনার এক দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে শুনেছেন। যাকে নিয়ে ঘটনাটি ঘটেছে তার নাম বীর মুক্তিযোদ্ধা আসাদ। এই বীর মুক্তিযোদ্ধা আসাদ উনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন বরিশালে কোন একটা স্থানে চাকরি করতেন। যখন পাকিস্তানি মিলিটারিরা বরিশালে আক্রমণ করে তখন উনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। বরিশালের বাবুগঞ্জ নামক জায়গার একটি ক্যাম্পে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন। প্রাথমিক প্রশিক্ষণ শেষে উনি একটি গ্রুপের সাথে চলে যান। তো যাই হোক,
ওই গ্রুপটা বেশ দূরে একটি জায়গায় ক্যাম্প স্থাপন করে। তো রাতের বেলা ওনারা তো কয়েকজন ঘুমিয়েছিলেন আর কয়েকজন জেগেছিলেন, যারা পাহারা দিচ্ছিলেন আর কি। তো উনি আবার ওই সময় জেগেই ছিলেন। তো জেগে থেকে পাহারা দিচ্ছেন, মানে ক্যাম্প পাহারা দিচ্ছেন। হঠাৎ করে ওনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। আসলে ওইখানে তো ওই পরিস্থিতিতে একদম মানে একটা ওয়াশরুম তৈরি করা ওরকম তো আসলে পরিবেশ পরিস্থিতি ছিল না। তখন মোটামুটি খোলা জায়গাতেই এই জরুরতটা সারতে হতো, নেহায়েত বাধ্য হয়েই। তো উনি ওই ক্যাম্পের পাশের একটি জঙ্গলের ওখানে যান। তো উনি একটি জায়গার উপরে ফ্রেশ হওয়ার জন্য বসেছেন। হঠাৎ করে উনি পাশে খচমচ একটা শব্দ শুনতে পান। তখন চাঁদের আলো ছিল। উনি চিন্তা করেন কি ব্যাপারে, খচমচ শব্দটা কোত্থেকে আসে। উনি মনে করেন আমার পাশের কোনো ঝোপঝাড় থেকে আসছে, কোনো শেয়াল কুকুর বা ওই যে বন বিড়াল আছে এগুলো বের হয়ে আসে কিনা, আবার ওই যে দেখা গেছে যে গুই সাপ আছে ওগুলো বের হয়ে আসে কিনা, এটা ওনার মনের মধ্যে একটা ভয় ছিল। তখন অবশ্য চাঁদের আলো ছিল বেশ ভালোই। তো উনি দেখতে পেলেন যে খচমচ শব্দটা আসলে ওনার আশপাশ থেকে আসছে না, মনে হচ্ছে উপর থেকে আসছে। তখন উনি উপর দিকে যখন তাকিয়েছেন, উনি দেখেন ওই জায়গাতেই পাশে একটা পুরনো গাছ আছে। ওই গাছ থেকে কিছু একটা উল্টো হয়ে মানে টিকটিকির মতো বেয়ে বেয়ে মাথা নিচ দিক দিয়ে হেঁটে আসছে। তবে যেই জিনিসটা হেঁটে আসছে উল্টো দিকে, মানে যেভাবে টিকটিকি হাত পা দিয়ে নেমে আসে ওই রকম, মাথার চুলটা লম্বা, যেহেতু উল্টো হয়ে আসছে মাথার চুলটা ঝুলে পড়েছে আর কি, মাথা নিচ দিকে হওয়ার কারণে চুল ঝুলে পড়েছে সামনের দিকে। এটা দেখে বোঝা যাচ্ছে এইটা একটা মহিলা অবয়ব, এরকম উল্টো হয়ে নিচের দিকে নেমে আসছে। তো ওই জিনিসটা নেমে এসেই যেন অল্প সময়ের মধ্যে ঘটনাটি ঘটে, নেমে এসেই সোজা এই বীর মুক্তিযোদ্ধা এই আসাদ আঙ্কেলের কাছে চলে আসেন এবং তার দিকে তাকান। চুলগুলো এলোমেলো থাকলেও তার চোখ আসলে বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছে চোখ নাই, এটা চোখ নাই, খালি মুখ আছে। আর এমত অবস্থায় আসলে উনি কি করবেন উনি বুঝতে পারছিলেন না। চাঁদের আলোতে উনি দেখতে পান যে এই মহিলাটার মাথা ফাটা, মাথা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে এবং শরীরে যে কাপড় আছে সেই কাপড়ও ছেঁড়া এবং সেখানে রক্ত লেগে আছে। চুলগুলো তো এলোমেলো ছিলই। ওই মহিলা কি করেছে, এক হাত সামনের দিকে এগিয়ে দিয়ে এই বীর মুক্তিযোদ্ধা আসাদ আঙ্কেলকে ধরার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। আর তখন এই আসাদ আঙ্কেল উনি দিয়েছেন এক দৌড়, কারণ উনি ওই জায়গায় যাওয়ার সাথে সাথে যখনই বসেছেন তখনই কিন্তু এই সমস্যা শুরু হয়েছে। তো উনি তো দিয়েছেন দৌড়। উনি কিছুটা পথ দৌড়েছেন এবং পেছন দিকে তাকিয়ে দেখেন আর একটা ভয়ঙ্কর ঘটনা। উনি দেখেন বেশ বড় আকৃতির কয়েকটা জন্তু, এই জন্তু আসলে কি জন্তু এটা বোঝা যাচ্ছে না, তার দিকে দৌড়ে এগিয়ে আসছে। এটা দেখে উনি ভয়ে জোরে আরো দৌড় দিয়েছেন। কোন একটা গাছ বা এই টাইপের কোনো কিছুর সাথে উনি প্রচন্ড জোরে আঘাত পান এবং অজ্ঞান হয়ে যান। এদিকে ওই সময়ে উনি তো একাই যে ডিউটি দিচ্ছিলেন বিষয়টা এরকম না, উনি যাওয়ার আগে ওনার সহযোদ্ধা যিনি ছিলেন তাকে তো বলে গিয়েছেন যে উনি পাশে একটি জায়গায় যাচ্ছেন প্রাকৃতিক কাজ করার জন্য। তো তার আসতে অনেক দেরি হচ্ছে। আর তখন কারো আসতে দেরি হওয়া মানে তো কোনো একটা বিপদে পড়া, কারণ চারদিকে তো শত্রু। উনি তখন কি করেছেন, আর একজনকে ডেকে তুলেছেন ক্যাম্প থেকে যে এই ওঠো তো, ওই যে ওকে তো পাওয়া যাচ্ছে না, তো অনেকক্ষণ আগে গেছে, আসতেছে না। তো তখন তো আবার সাপেরও উপদ্রব ছিল, সাপটা আবার কামড় দিল কিনা এটাও তো একটা কথা। তখন ওই দুইজন মিলে ওনাকে খুঁজতে গেছেন। এখন আশেপাশে তো খুঁজে পাওয়া যায় না। তখন অন্য সঙ্গীদেরকে ঘুম থেকে ডেকে তোলা হয় যে এই অবস্থা, তারাও উঠে যান, সবাই মিলে খুঁজতে লাগে। বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজি করার পর ওই জঙ্গল থেকে একটু দূরে একটা জায়গায় ওনাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন। দেখা গেল ওনার শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল দাগ। ওনার অবস্থা বেশি ভালো না। এখন কি করা যায়, ওনাকে খুব কৌশলে পরের দিন তাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, কারণ তাকে চিকিৎসা দেওয়ার মতো অবস্থা তো এখানে নাই। যখন আসলে যুদ্ধ তো চলছিল আর ওনার সুস্থতা আর আসে নাই, ইতিমধ্যে যুদ্ধও শেষ হয়ে যায়। আর যুদ্ধ শেষ হওয়ার পর ওনার সহযোদ্ধারা যখন ওনার খোঁজ খবর নিতে আসেন তখন একটা মর্মান্তিক ব্যাপার ওনারা জানতে পারেন, যেটা ওনারা শুরুর দিকে জানতে পারেন নাই। শুরুর দিকে কিছুটা জেনেছিলেন, বিশেষ করে
ওই যে ভয়ের ঘটনা এইটা এই পর্যন্ত ওনারা জানতে পেরেছিলেন আর কি, এর পরেরটা জানতে পারেন নাই, সেটা ওনারা জানেন। সেটা হলো যে মূলত এই বীর মুক্তিযোদ্ধা আসাদ আঙ্কেল উনি যখন রাতের বেলা যেই জায়গাটাতে বসেছিলেন এটা ছিল একটা কবর, আর এই কবরটা সাধারণ কোনো মানুষের কবর ছিল না, এটা ছিল ব্ল্যাক ম্যাজিক করা এক মহিলার কবর। বিভিন্ন সময় এই মহিলা ব্ল্যাক ম্যাজিক করত, বিভিন্ন মানুষের ক্ষতি করত, ভালো কোনো কিছু করত না। একটা পর্যায়ে গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে মারে, বিশেষ করে মাথায় আঘাত করে, মাথা তার 2 ভাগ হয়ে গিয়েছিল আর কি। মানুষজন এতটাই ক্ষিপ্ত ছিল কারণ সে শুধু ব্ল্যাক ম্যাজিক করত, তন্ত্রমন্ত্র করত, সে কোনো ধর্ম মানত না। যদিও সেই মহিলা মুসলিম ছিল কিন্তু সে আসলে কোনো ধর্ম মানত না। এখন তাকে কি নিয়মে অন্ত্যেষ্টিক্রিয়া করবে বা দাফন কাফন করবে, তখন লোকজন কি করে, তাকে ওই জঙ্গলের ওখানে গর্ত করে ওখানে পুঁতে দিয়ে যায়। এরপর থেকেই ওই জঙ্গলের ওখানে রাতেবেলা যারাই যেত অধিকাংশ সময় মানুষজন ভয় পেত। অনেকে ভয়েই মারা গিয়েছে, বলতে ভয় পেয়েছে, পরে বাড়িতে আসার পরে মারা গেছে। আবার যারা জীবিত ছিল তাদের শরীরে লাল লাল দাগ দেখা যেত এবং কোনো চিকিৎসায় নাকি এটা ভালো হতো না। আর এই লাল লাল দাগ যদি কারো শরীরে একবার দেখা দিত, ওখান থেকে শরীরের ওই অংশে পচন ধরত এবং একটা সময় সে মারা যেত। বীর মুক্তিযোদ্ধা আসাদ আঙ্কেল এভাবেই মারা গিয়েছিলেন। আর উনি আসলে একদম সমরে যদিও বা শহীদ হন নাই, তবুও উনি তো যুদ্ধ করতেই ময়দানে ছিলেন। ময়দানে থাকা অবস্থায় ভয় পেয়েই মারা যাক না কেন, উনি তো ওই সময় বাড়িতে ছিলেন না, যুদ্ধের মাঠেই ছিলেন উনি। তাই আসলে সবসময় যে গুলি লেগে মানুষ মারা যাবে বিষয়টা এরকম না। এছাড়াও অন্যান্য বিভিন্ন কারণে মারা যেতে পারে মানুষ, কিন্তু দেখতে হবে সে ওই সময় কোন কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। বীর মুক্তিযোদ্ধা আসাদ আঙ্কেল এমনই একজন যিনি সরাসরি সমরাঙ্গনে মারা না গেলেও যুদ্ধের ময়দানে উনি মারা গিয়েছিলেন। ওনার মৃত্যুটা হয়তোবা বুলেটের আঘাতে হয়নি বা শত্রুপক্ষের আঘাতে হয়নি, কিন্তু তারপরও উনি আমাদের একজন শহীদ বীর মুক্তিযোদ্ধা। এমন অসংখ্য বীর মুক্তিযোদ্ধার ঘটনা হয়তোবা রয়েছে যেগুলো আমরা জানি না। এমন অনেক ঘটনা আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ পাবো। প্রিয় লিসেনার্স, আপনাদের বাড়িতে যেই মুরব্বীরা রয়েছেন তাদের মুখে ওই সময়ের ঘটনা কিন্তু আপনারা জানার চেষ্টা করতে পারেন, তাদের জানা আছে কিনা। তবে ওই সময়ের ঘটনা, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময়কালের ঘটনা পাওয়াটা এটা কঠিন, এটা আমরা জানি। তারপরও লিসেনারদের কাছে অনুরোধ থাকবে আপনারা চেষ্টা করবেন যেন ওই সময়ের ঘটনা আপনারা সংগ্রহ করে আফনান দ্য ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য দিতে পারেন। তাহলে আমরা আমাদের যে স্বাধীনতা দিবস রয়েছে 26শে মার্চ, আমরা চেষ্টা করব যদি ঘটনা পাই 26শে মার্চে আমরা স্বাধীনতা দিবস স্পেশাল এপিসোড করার জন্য। তবে নিশ্চয়তা দিতে পারছি না, ঘটনা না পেলে কিন্তু এই এপিসোড করা পসিবল হবে না। এই জন্য আশা করব আপনারাও ওই সময়ের ঘটনা সংগ্রহের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আর ঘটনা পেলে অবশ্যই আমাদেরকে ইমেল করবেন। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnandahourworldbd@gmail.com। আর স্পেলিংটা একটু উচ্চারণ করে দিচ্ছি, afnanthehourworldbd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়েও আপনারা স্পেলিংটা চেক করে নিতে পারেন। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোড কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন, এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপেও জানাতে পারেন। যারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হননি তাদের জন্য বলছি, এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি এবারের বিজয় দিবস স্পেশাল এপিসোড থেকে। যারা ঘটনা পাঠিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা ধৈর্য ধরে ঘটনা শুনলেন তাদের জন্য ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, বিজয় নিঃসন্দেহে আনন্দের, কিন্তু যেই দেশ আমরা অর্জন করেছি এই বিজয়টা যেন আমরা ধরে রাখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। যদি আমাদের লোভের কারণে, আমাদের ভুলের কারণে, আমাদের অন্যায়ের কারণে
এই বিজয় হাতছাড়া হয়ে যায়, স্বাধীনতার সার্বভৌমত্ব যদি নষ্ট হয়ে যায়, তাহলে হাসরের মাঠে আমাদের এই শহীদগণ আল্লাহর সামনে আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবেন যে তোমাদের জন্য, একটা সুন্দর দেশের জন্য আমরা জীবন দিয়েছিলাম, কিন্তু তোমরা কি করলে? তোমরা কি সেটা ধরে রাখতে পেরেছ? পারো নাই। আল্লাহর কাছে আমাদের নামে ফরিয়াদ করবেন। আল্লাহ যেন আমাদেরকে কখনোই বিচারের কাঠগড়ায় দাঁড় না করান। আমাদের শহীদগণ আমাদের কাছে মাথার মুকুট হয়ে থাক। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আল্লাহ তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন। যারা জীবিত আছেন আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুন। তাদের কাছ থেকে যেন আমরা উৎসাহ পাই, অনুপ্রেরণা পাই, যেভাবে ওনারা হানাদার বাহিনীর বিরুদ্ধে, তাদের অত্যাচারের বিরুদ্ধে জীবনকে বিপন্ন করে দাঁড়িয়ে গিয়েছিলেন। আমরাও যেন দেশের ক্রান্তি লগ্নে প্রতিটা মুহূর্তেই এভাবে সেই সাহস নিয়ে, সেই চেতনায় দেশকে রক্ষার্থে আমরাও যেন দাঁড়িয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।